ফুফু শাশুড়ি মোবাইলের ওপাশ থেকে জিজ্ঞাসা করলেন, রাফসান কি বলছে? কেয়ার অবস্থা আরও খারাপ। সন্ধ্যার পর থেকে বসে বসে কান্না করছে সে। ভাইয়েরও মন মেজাজ ভালো নেই। ভাবি সন্ধ্যা থেকে জায়নামাজে বসে বসে কান্না করছে। রাফির কথা বলছে কিছুক্ষণ পর পর। এক নাগাড়ে বললেন ফুফু শাশুড়ি, আমার মাথার সামনে সব যেন এক পাহাড় হয়ে আসলো। নিজেকে সামলানো অনেক কষ্টের জিনিস, সামলানো দরকার, তারপরেও শক্তি ধরে রাখলাম নিজের মধ্যে। শব্দগুলো ভেতরে চাপা পড়ে রইল আমার একাকিত্বের। ওপাশ থেকে ফুফু শাশুড়ি আবার জিজ্ঞাসা করলেন, কী হলো, কথা বলছো না যে? আমি বললাম, আপনি চলে আসুন এক্ষুনি, আমি কেয়ার শাশুড়ির সাথে কথা বলতে চাই। রাফসানের সাথে কথা বলে কোনো সিদ্ধান্ত জানতে পারলাম না। সে আবার সাফ বলে দিয়েছে, যা হবে সব তার মায়ের সিদ্ধান্ত হবে। ফুফু শাশুড়ির কণ্ঠে এবার যেন এক মায়াভরা আওয়াজ শোনা গেল। তিনি আমাকে বললেন, এই ঘরে আমার কেয়াকে পাঠানো কি ঠিক হবে আয়শা? জানি না ফুফু, ঠিক নাকি ভুল, তবে এই মুহূর্তে যদি কোনো অঘটন ঘটে কেয়ার জীবন, তাহলে আমি জানি বাবাকে আর বাঁচানো যাবে না। আমার মাথায় আর কোনো কিছু কাজ করছে না ফুপু। শ্বশুরের কথা বলতে ফুপু শাশুড়ি আবার কেমন জানি হয়ে উঠল। কিছুটা কান্না সুরে বললেন, আমার একমাত্র ভাইয়ের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না আয়শা। তুমি যা ভালো বুঝো আমাকে বলো। আমার বুদ্ধির কোনো কুল কিনারা আমি পাচ্ছি না আর। আপনি এক্ষুনি চলে আসুন ফুপু, সময় নষ্ট করবেন না। আল্লাহ কী করবেন আমি জানি না, তবু যা ঠিক লাগছে এই মুহূর্তে আমি তাই করছি। জানি না এর শেষ পরিণাম ভালো নাকি মন্দ। আমি কোথায় আসবো আয়শা? আমি এখন সুগন্ধা রোডে আছি। এখান থেকে কেয়ার শ্বশুরের বাসায় যেতে আরও মিনিট 15 লাগবে। আপনি সরাসরি তাদের বাসায় চলে আসুন। আমি একলা একলা? তাহলে এক কাজ করুন, আপনি তাদের বাসার গেটে দাঁড়িয়ে থাকবেন, আমরা একসাথে ঢুকবো। গাড়ি নিয়ে বাসা থেকে আসতে আপনার 10 মিনিটের মতো লাগবে। এর ভিতরে আমি চলে আসছি। মিনিট 20-এর মধ্যে আয়শা আর আয়শার ফুফু শাশুড়ি এগোলো। কেয়ার বাসার নিচে দাঁড়িয়ে ফুফু শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করলেন, আমরা কিছু ভুল করছি না তো? ভুল শুদ্ধ জানি না ফুফু, তবে এটাই জানি আমাদের এখন কিছু একটা করতে হবে। আমরা দুজনে গিয়ে কেয়ার শ্বশুরের বাসায় বেল বাজালাম। এবার কেয়ার শাশুড়ি দরজা খুলেন, আমাদের ভেতরে বসতে বলেন। আমি আর ফুফু শাশুড়ি বসে আছি ড্রয়িং রুমে। কিছুক্ষণ পর কেয়ার শাশুড়ি আসলেন। এসে প্রথমে জিজ্ঞাসা করলেন, লেটার কি সিগনেচার করে নিয়ে এসেছেন আপনার? আমরা দুজনে বনে গেলাম। কেয়ার শাশুড়ি আমার ফুফু শাশুড়িকে বসতে বললেন, তিনি বসলেন। এবার ফুফু শাশুড়ি কিছুটা মিনমিন স্বরে বললেন, আপনি দাদি হতে যাচ্ছেন বেন? কি? যা শুনছেন তাই। আপনি দাদি হতে যাচ্ছেন, কেয়া প্রেগনেন্ট। আজকে রিপোর্ট জানলাম। আপনাকে বিষয়টা সম্পর্কে ইনফর্ম করা উচিত। আমার মনে হলো, ও আচ্ছা, এখন কি আমাদের নতুন জালে ফাঁসানো হচ্ছে? না বেন, আপনাকে জানিয়ে রাখলাম। আপনি একবার চিন্তা করেন দেখুন, আপনার বংশধর পৃথিবীতে আসতে চলেছে, আর আপনি কিনা তাদের ডিভোর্স করাতে চাচ্ছেন। আর আপন নিবাস আশ্রম আয়শা সম্পূর্ণ আপনার ছেলের নামে করে দিবে। আমি বললাম। ফুফু শাশুড়ি এই কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। আমাকে কিছু না বলে, না কয়ে কথাটাকে সুন্দর অবলীলায় তিনি বলে দিলেন। ফুফু শাশুড়ি এবার আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি আয়শা, দিয়ে দিবে তো রাফসানের নামে? আমি আমতা আমতা মুখে হাসি নিয়ে বললাম, কিচ্ছু বললাম না। কেয়া শাশুড়ি দেখলাম এবার আমার ফুফু শাশুড়িকে জিজ্ঞাসা করছেন, আর বাসা? ওই বাসাটা তো আমার ভাইয়ের উত্তরাধিকারীদের। সেই হিসাবে একদিকে আয়শা, অন্যদিকে আমাদের কেয়া। আর কেউ তো ওই বাসায় হকদার না বিয়ান? আয়শা, আগ পিছে তো আর কেউ নেই, এখন সবই রাফসান দেখার দায়িত্ব। আপনারা যদি রাফসানকে এই দায়িত্ব না দিতেন তাহলে কিভাবে হবে বলুন? এই মুহূর্তে যদি ভাই এসব লিখে দিতে রাজি না, তবুও একসময় না একসময় রাফসানকেই দিয়ে দিবে সব। আর এখন আপন নিবাস আশ্রমের পুরো দায়িত্ব যখন আয়শা নিয়েছে, তখন আয়শা এটা লিখে দিবে রাফান নামের নাম করে। আপনি কোনো টেনশন করবেন না বেন। কেয়াকে কখন আনতে যাব? কেয়া শাশুড়ির মুখে এই কথা শুনে ফুপু শাশুড়ি চোখে মুখে হাসির ঝলকানি দেখা দিল। ফুপু শাশুড়ি একবার আমার দিকে তাকালো। আমি হাসি মুখ বুক করলাম। আমি আর কোনো কথা বললাম না। কিছুক্ষণ পর দেখলাম কেয়ার শাশুড়ি ভেতর থেকে পায়েস নিয়ে আসলেন। আমাকে আর আমার ফুপু শাশুড়িকে মুখে তুলে পায়েস খাওয়ালেন। হাসি মুখে বললেন, আমার নাতি আসতে চলছে দুনিয়ায়, এই খুশিতে যদি একটু মিষ্টিমুখ না হয় তাহলে কীভাবে হয় বলেন? আমি কেয়ার শাশুড়ির কথায় আবারও অবাক হলাম। নাতি যে আসতে চলছে এটা উনি কীভাবে নিশ্চিত হলেন? এই নিশ্চিত হওয়ায় কেয়ার জীবনে নতুন যদি কোনো অন্ধকার নেমে আসে, যদি কেয়ার শাশুড়ি নতুন কোনো ঝামেলা করেন, আমার মাথায় এসব কুলাতে পারল না। একদিকে সহস্যের কেয়ার শাশুড়ি, আমার নাতি আসবে, আবার নাতি আসবে করে পুরো বাড়ি মাতাতে শুরু করে দিল। কেটে গেল 3 মাস। জীবনে এর ভেতরে নানা কিছু বদলে যেতে লাগলো। কেয়া তার শাশুড় বাড়িতে নিয়ে গেলেন। আমি পুরোপুরিভাবে নিবাস আশ্রমকে আর স্বামীর নামে লিখে দিলাম। ফুফু শাশুড়ি আমাকে কড়া নিষেধ করছে এই ঘটনা যাতে শ্বশুর টের না পায় ঘুরক করে। আমি জানতে দিলাম না।
আমার এসবে কোনো লোভ নেই, কোনো ইচ্ছা নেই। যদি আমার এই দেওয়ায় একটা মেয়ের জীবন বাঁচে, আমার শান্তি। আর যদি রফি বেঁচে থাকতো তাহলে তার একমাত্র ছোটো বোনের জন্য সেও ঠিক এমনটাই করতো। রফির হয়ে আমি না হয় এই দায়িত্ব পালন করলাম। কে আমাকে তবুও ভুল বুঝতে লাগলো। কে জানতে পারলো না তার স্বামীর বাড়ি ফিরে যাওয়ার পেছনে আমার কত বড় একটা আহুতি দিল। আমার শ্বশুর কথায় বিরুদ্ধে যেতে হলো। তবে সেদিনের পর আমার ফুফুশ্বশুরের ভেতর একটা আমূল পরিবর্তন ঘটলো। তিনি আর আগের মতো আমাকে গালমন্দ করে না। ভালো মন্দ যে খুব বেশি সেটা না, তবে আমার ঢাল হয়ে আমাকে রক্ষা করতে আরেকজন মানুষের জন্য নতুন করে পেলাম। আজ কেয়া তার স্বামী, শাশুড়ি, ননদ, যা সহ আমাদের বাসায় এসেছে বেড়াতে। শ্বশুরমশাই বাজার করে এনেছেন গত রাতে। আইন মাছ ভুনা কেয়ার পছন্দ। রান্না আমিই করছিলাম সব, শুধু আইন মাছের ঝাল একটু কম দিয়েছিলাম। উদ্দেশ্য ছিল একটাই, যাতে কেয়ার খেয়ে কোনো অসুবিধা না হয়। গর্ভবতী মহিলাদের খাবারে এই সময় আমূল পরিবর্তন নিয়ে আসা উচিত। কোনো কারণ ছাড়াই আমি ঝাল কম দেই রান্নায়। খাবার টেবিলে একসাথে কেয়ার পরিবার সবাই খেতে বসছিল। আমি সবাইকে সার্ভ করছিলাম। এক পাশে শ্বশুর, অন্য পাশে আমার ফুফু শাশুড়ি বসা ছিল। আমি আর মা খাবার তুলে দিচ্ছিলাম সবার পাতে। কেয়া মুখে খাবার নিতেই ওয়াক থু বলে চিল্লিয়ে উঠলেন। তারপর সবার সামনে বললেন, ভাবি, তোমার প্রবলেমটা কি? এভাবে খাবারে ঝাল না দিয়ে মিষ্টি মিষ্টি করে রেঁধেছো কেন? জানো আইন মাছ আমার পছন্দের, এই জন্য। বাকি সব তো ঠিকঠাক। আর এত যদি মিষ্টি খাওয়ার শখ, তাহলে এনেছি আমরা আজকে মিষ্টি, ওখান থেকে সব খেয়ে নিও। কেয়ার পাশ থেকে কেয়ার স্বামী বলল, এসব দুনিয়ার নিয়ম কেয়া। বিয়ের পর বাপের বাসায় ভাইয়ের বউ থাকলে সেই বাসা কি আর নিজের থাকে? অপর পাশ থেকে কেয়ার শাশুড়ি বললেন, ও, আমার বৌমা তো আর রোজ রোজ খেতে আসে না। তারপরে একদিন যখন এসেছে তখন এই অবস্থা। বেন, আপনাকেও বলি, এই বিধবা মেয়ে দিয়ে রান্না করানোর কি দরকার? এই মেয়ের হাতে কি মজা পাওয়া যায় রান্নার! আপনাদের আর কি বলবো বলেন, সবাই কপাল। আমার শ্বশুর দেখলাম কেমন জানি হয়ে আছে, মুখ ফসকে কিছু বলবেন বলবেন এমন করছে। আমি তার কাছে গিয়ে হাত ধরলাম। আমার দিকে শ্বশুর তাকাতেই আমি ইশারা করলাম যেন কিছু না বলেন। শ্বশুর বুঝতে পারলেন, অনেক কষ্টে চেপে গেলেন। সবার খাওয়া শেষ হলো। ফুফু শাশুড়ি আমাকে তার রুমে ডেকে নিয়ে গিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, তুই কিসের তৈরি রে মা, কিসের? এভাবে তারা জেনেও তোকে অপমান করলো, অথচ রাফসান আর কেয়ার শাশুড়ি জানে তুই কত বড় ছাড় সবাইকে না জানিয়ে শুধুমাত্র আমার কথাই দিয়েছিস, অথচ তারা সবাই কিভাবে অপমান করার সুযোগ পেয়ে হাতছাড়া করলো না তোকে। আমি ফুফু শাশুড়ির কথায় কোনো জবাব দিলাম না আর। ফুফু শাশুড়ি আমাকে জড়িয়ে ধরলেন। বুঝতে পারলেন ওনার চোখের জল চলে এসেছে। এমন সময় পেছন থেকে আমার শাশুড়ি জিজ্ঞাসা করলেন, কত বড় ছাড় মানে? কেয়ার জন্য কি করেছে আয়শা? ফুফু শাশুড়ি এবার নিজেকে ছাড়িয়ে উল্টো ঘুরলেন। নিজের চোখ মুখ বললেন, না ভাবি, কিছু না, তাদেরকে নাস্তা দিয়েছে। কথা ঘুরানোর দরকার নেই। কী হয়েছে আর আয়শার চোখে পানি কেন? আমি কিছুই বুঝতে পারছি না। কে আসে এমন সময় আমার শাশুড়িকে ডাক দিয়ে নিয়ে গেল। আমি আর ফুফু শাশুড়ি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যেদিন কেয়ারা যাওয়ার পর আমার শরীর কেমন জানি খারাপ হতে শুরু করলো। কয়েকদিন ধরে আমি অসুস্থ ছিলাম। সকালে আপন নিবার যাওয়ার, সেখানে সারাদিন কাজ, শেষে বাসায় আসা, সব যেন আমাকে দিয়ে হচ্ছিল না। ক্ষণে ক্ষণে মাথা ঘুরেছে। কাল রাতে কেয়াদের জন্য রান্না করার সময় এমন হচ্ছে। কিছুক্ষণ পর খেয়ে নিলে তারপরে শরীর কেঁপে ওঠে, বমি বমি ভাব। এই মাথা ঘুরায় তো সেই আবার বমি বমি ভাব। রাতের খাবার পাওয়ার পর শরীরটা আবার কেঁপে উঠল। শাশুড়ি মা আমার মাথায় হাত দিয়ে বলে উঠলেন, জ্বরে পুড়ে যাচ্ছে আয়শা, এ কি? কিছু না মা, আপনি টেনশন না নিয়ে, আমি ঠিক আছি। না না, জ্বর তো পুরো খারাপ অবস্থা। জ্বর কখন উঠেছে? আর এসব জ্বর হলে মানুষকে বলতে হয় না নাকি? এভাবে চেপে যাওয়া শিখেছে জন্মভর। ফুফু শাশুড়ি রুমে থেকে বেরিয়ে এলেন। জিজ্ঞাসা করলেন, কী হয়েছে ভাবি? চিৎকার করছে কেন? চিৎকার কি আর ইচ্ছাই করছি? এই মেয়ে আর বাঁচতে দিবে না। হয়েছে কি? শাশুড়ি এবার ফুফু শাশুড়ির হাত ধরে আমার মাথায় ছুঁয়ে দিলেন। ফুফু শাশুড়ি আমার মাথায় হাত রাখতে বলেন, আয়শা, এ কি? জ্বর তো খুব বেশি, শরীরের কিছু হলে জানাবে না? কিছু না ফুপু, এই এইস খেয়ে নিব একটা। ও কিছু না। ভাবি, একটা ন্যাপা এক্সট্রা আনো তো আমার রুম থেকে। মেয়েটা নিজের উপর কোনো খেয়াল নাই দেখছি। আর শোন আয়শা, আগামীকাল তোমার আর আপন নিবাসে যাওয়া লাগবে না। এই এক সপ্তাহ রেস্ট নাও, বাসায় গিয়ে বসো। কিন্তু না, কোনো কিন্তু না, যা বলছি তাই করো। জ্বরে তো একদম শেষ হয়ে যাচ্ছ তুমি। মা আর ফুপু জোড়াজড়িতে পরের দিন আর আমি আপন নিবাসে যাইনি। রাতে ন্যাপা এক্সট্রা খেয়ে কিছুটা জ্বর কমেছে, তবে মাথা ঘুরানো আর বমি বমি ভাব যেন নতুন করে পেয়ে বসেছে আমাকে। সকালে নাস্তায় ফুপু শাশুড়ি ভুনা খিচুড়ি আর ডিম রান্না করেছিল। আমি ভুনা খিচুড়ির সাথে ঘি একসাথে দেখে খুব খুশি হয়ে উঠছিলাম। চিন্তা করছিলাম আমার এই প্রিয় খাবারটা ফুফু শাশুড়ি রান্না করলো কীভাবে, অথচ ওনার এই মোটেও সকালে নাস্তার জন্য পছন্দ না।
খেতে বসে মায়ের মুখে জানতে পারলাম ফুফুসেরি নাকি আমার জন্যই রান্না করছে। জানেন সে ভুনা খিচুড়ি আমার প্রিয়। তখন না জানি কোনো এক অবাক করা খুশি আমাকে ভর করেছিল সেই মুহূর্তের জন্য। আমি খেয়ে উঠলাম। শ্বশুর বাইরে গিয়েছিল বাজার করার জন্য। কাজের মেয়ে ববিতা কাল না করে গিয়েছে এই বাড়িতে 1 সপ্তাহ আসতে পারবে না, দেশের বাড়ি যাবে। এদিকে আমাকে আজ আপন নিবাসে যেতে দেওয়া হয়নি অসুস্থ বলে। আমি রান্নাঘরে ঢুকলাম। ফ্রিজ থেকে কাতলা মাছ বের করে এনে বেসিনে ভেজাইলাম আইস ছোট করার জন্য। কাঁচামরিচ দিয়ে রান্না করব। শ্বশুরের পছন্দের পদ এটা। ব্লাইন্ডারে মেশিনে দুটো কাঁচামরিচ ঢুকিয়ে মেশিন অন করলাম। মিনিটখানেক পরে মেশিন অফ করে মরিচওয়ালা বাক্সের মুখ খুললাম। তখন একটা ঝাঁঝালো গন্ধ আমার না উটকো নিয়ে এলো। বমি ভাব আগে থেকে ছিল আমার। তার উপর শুরু হলো মাথা ঘোরানো। আমি সব কিছু যেমন তেমন রেখে চলে এলাম রুমে। ফুপু শাশুড়ি খেয়াল করছিল আমার দিকে। এবার আর কোনো কথা না বলে আমার রুমে এসে বললেন, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কী হলো বুঝতে হবে তো? আর শরীর এত দুর্বল হয়ে যাচ্ছে তোমার, কিছুই তো বুঝতে পারছেন না? ফুপু, কিছু না, আমি ঠিক আছি। অনেকদিন পর মরিচ পেস্ট করতে গিয়ে এমন হয়েছে। হয়েছে হয়েছে, আর আমাকে বুঝ দেওয়া লাগবে না তোমার। আমি ড্রাইভারকে বলছি তুমি রেডি হও তাড়াতাড়ি। আমি বারবার না করলেও শেষে দুপুরে খেতে বসে শ্বশুর আব্বা বললেন সন্ধ্যার পর যেন ফুফুর সাথে ডাক্তার দেখাতে চাই। ডাক্তার ইস্তিয়াক আহমেদ, মেডিসিন ডাক্তার। উনি নাকি রফির বেসমেট। শ্বশুর খাবার টেবিলে বসেই ওনাকে কল করলেন। তারপর ঠিক সন্ধ্যা 7টায় চলে যেতে বললেন ওনার চেম্বারে। সন্ধ্যার পর ফুফু শাশুড়ি আর আমি ডাক্তার ইস্তিয়াকের চেম্বারে গেলাম। ডাক্তার ইস্তিয়াক আমার আর ফুফু শাশুড়ির সাথে রফির গল্প করতে লাগলেন। তারা দুজনে একসাথে কুমিল্লা ক্যাডেট কলেজে পড়াশুনো করছেন। তারপর তিনি মেডিকেল আর রফি হায়ার স্টাডির জন্য ব্যাচেলার দেশ ছেড়ে চলে যায়। রফি নাকি অদম্য মেধাবী ছিল। ডিফেন্স অফিসার ক্যাডেট হিসেবে যোগদানের সুযোগ পেয়ে সে যায়নি। কিছুক্ষণ রফির কথা ভেবে ডাক্তার ইস্তিয়াক আমার ব্যাপারে জানতে চাইলেন। ফুফু শাশুড়ি সব খুলে বললেন। জানি না ডাক্তার ইস্তিয়াক কী মনে হলো। উনি আমাকে কিছুক্ষণ জিজ্ঞাসা করার পর কিছু টেস্ট করাতে বললেন। প্রেশার নর্মাল আছে। তারপর ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ডায়াবেটিস টেস্ট করার জন্য সাজেস্ট করলেন ডাক্তার ইস্তেক। আমি আর ফুফু শাশুড়ি ডাক্তার চেম্বার থেকে বেরোচ্ছি আর বলছি, আমাকে ডায়াবেটিস টেস্ট দেওয়ার কারণ কি? আর আমার আবার এসব হয়েছে নাকি? ফুফু শাশুড়ি আমি চুপ, একদম চুপ। যা যা বলছে তা তা তো করতে হবে। পরের দিন টেস্টের রিপোর্ট আনতে আমি আর যেতে পারলাম না। আমি আরও অসুস্থ হয়ে পড়লাম। বমি বাড়তে থাকলো। ফুফু শাশুড়ি সন্ধ্যার আগে ডাক্তার ইস্তেকের চেম্বারে রিপোর্ট নিয়ে হাজির। রাত 8টা নাগাদ ফুফু শাশুড়ি রিপোর্ট আর কিছু মেডিসিন সমেত বাসায় আনলেন। বললেন সব নর্মাল। ডাক্তার আমাকে বেড রেস্ট নিতে বলছেন। আর রাতে একবার এদিকে উঠে দেখে যাবে আমার অবস্থা। এদিকে শাশুড়ি আমার জন্য চিকেন স্যুপ বানিয়ে নিয়ে এলো। আমি খেতে পারলাম না। আমার বমি শুরু হলো। মাথা আর পা ঝিনঝিন করতে লাগলো কেমন জানি। ডাক্তার ইস্তেক জানালেন আমি প্রেগনেন্ট। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি কিছু বলার মতো ভাষা খুঁজতে পেলাম না। ডাক্তার ইস্তেক মুখের হাসি এনে আমার শাশুড়ির সামনে গিয়ে বলেন, আন্টি আপনি দাদি হতে চলছেন, আমাদের রফি বাবা হতে চলেছে। আজ আমার রফি যদি বেঁচে থাকতো আন্টি, তাহলে তোমার খুশির দেখার মতো হতো। আমি বিছানায় বসা রইলাম। খেয়াল করলাম, দেখলাম আমার ফুফু শাশুড়ি চোখের কোনো আনন্দ আর বেদনার অশ্রু ঝলমল করছে। ফুফু শাশুড়ি আমার রুম থেকে বের হয়ে জোরে জোরে আমার শ্বশুরকে ডাকতে লাগলেন, ভাইয়া তুমি দাদা হতে চলছো। আল্লাহ দেখো তোমাকে 2 মাসের মধ্যে 2টা খুশির সংবাদ দিচ্ছে। কে আর বাচ্চা হতে চলছে, আর রফির সন্তান আসতে চলছে দুনিয়ায়। আমাদের আর এর চেয়ে বেশি খুশির দিন কি আসতে পারে জীবনে? আমার জীবনে এহেন পরিবর্তন আমার নিজেকে ঘোরের মধ্যে ঠেলে দিল। ডাক্তার পুরোপুরি বেড রেস্ট নেওয়ার পরামর্শ দিয়ে গেলেন আমাকে। শাশুড়ি মা আপন নিবাসে যাওয়া বন্ধ করে দিলেন। শ্বশুর এবার পুরোপুরি আমার শাশুড়িকে সমর্থন করলেন। ফুফু শাশুড়ি আর শাশুড়ি মিলে আমাকে সর্বোপরি সাহায্য করতে লাগলেন নিজেকে মানিয়ে নিতে। শরীর ধীরে ধীরে কেমন জানি হতে শুরু করলো। এমন দিনে বারবার রবির কথা মনে হয় আমার। আমি বুঝতে পারলাম আমাকে শক্ত দেখানোর জন্য শাশুড়ির চোখে কখনো জল আসতো না। শাশুড়ি আমার সামনে নিজেকে আরও শক্তিশালী হিসেবে জাহির করতেন সবসময়। এদিকে কেয়ার শাশুড়ি বলতে শুনলাম তার নাকি নাতি হবে। ফুফু শাশুড়ি আমার সাথে এই নিয়ে কথা বলতে বলতে চিন্তায় ডুবে যান। কেয়ার যদি ছেলে না হয় মেয়ে হয়, তাহলে কেয়ার সাথে কেয়ার শ্বশুরবাড়ির কী অবস্থা করবেন জানা নেই। কেয়ার স্বামীর নামে আমি যে আপন নিবেশ আশ্রম লিখে দিয়েছি সেটা আমরা ফুফু শাশুড়ি আর আমি ছাড়া কেউ জানে না। কেয়ার স্বামীকে একদিন আমি ফোন করে জিজ্ঞেস করলাম, কেয়ার যদি ছেলে না হয় মেয়ে হয় তাহলে? রাফসান সেদিন হেসে হেসে আমাকে জবাব দিল, মেয়ে হবে কেন ভাবি, কেয়ার ছেলেই হবে। যদি মেয়ে হয় রাফসান, তখন কিছু করার নেই ভাবি। আমার ছেলে হোক আর মেয়ে হোক কোনো অমত নেই এখানে। সব আমার মায়ের উপর নির্ভর করবে। আমি আর ফুফু শাশুড়ি চিন্তায় পড়ে গেলাম। ফুফু শাশুড়ি আমাকে এখন এই অবস্থায় চিন্তা করতে নিষেধ করে গেলেন। কেয়ার কিছুদিন পর আমাদের বাসায় আসলো। খুব খেয়াল করলাম তার মধ্যে কেমন জানি ছেলে হওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা পেয়ে বসতে। সেও অদ্ভুত রকমের বদলে গেল। সারাক্ষণ তার ছেলে হবে ছেলে হবে বলতে লাগলো। কেয়ার বাচ্চা হওয়ার দিন এগিয়ে আসতে লাগলো। শাশুড়ি বসে কেয়ার বাচ্চার জন্য কাঁথা সেলাই করতেন। ছেলের বাচ্চার নিমা ফাতোয়া বানাতে লাগলেন।
এসব আমার চিন্তা আরও প্রভাবিত করতো। আমার ভয় হতো কেয়াকে নিয়ে। আগামীকাল কেয়ার ডেলিভারি হবে। কেয়া কাল থেকে আমার শাশুড়িকে কল করে বলেছিল যে তার ব্যথা উঠেছে। শাশুড়ি গতকাল কেয়ার শ্বশুরবাড়ি চলে গিয়েছেন। পরে শুনতে পেলাম কেয়ার শাশুড়ি নাকি কেয়াকে হসপিটালে নেওয়ার ঘোর বিরোধী ছিলেন। তারপর যখন অবস্থা বেগতিক দেখে কেয়াকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তখন ডাক্তার বলেছিল পানি কমে গিয়েছে কেয়ার, যে কোনো মুহূর্তে বড় কিছু হতে পারে। অঘটন ঘটেছে। কখনো নাকি কেয়ার শাশুড়ি সিজার করতে অমত করেছিল। কেয়ার শরীরের অবস্থা খারাপ হওয়ার পর তারা কেউ সিজার করতে দিলেন না কেয়াকে। সেদিন শাশুড়ি কান্না করে কল করলেন আমার ফুফু শাশুড়িকে। ফুফু শাশুড়ি আমাকে একা ফেলে যাবেন কি না যাবেন না দোটানায় পড়েছিলেন। আমি তাকে চলে যেতে বললাম। তিনি বারবার না করার পর আমি সেখানে তাকে পাঠিয়ে দিই। আমি জানি আমার শাশুড়ি কমজোর মানুষ, তার পিঠে কথা বলতে পারবেন না। এই জায়গায় এখন ফুফু শাশুড়ি থাকানো দরকার। ফুফু শাশুড়ি কেয়ার বাসায় যেতে যেতে কেয়াকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় চলে এলো। বাসায় নাকি দায়ী একজন আনা হয়েছে। কেয়া ছটপট দেখেও কেয়ার শাশুড়ি অটল আছে যে নাকি ডেলিভারি নর্মালি হবে। শাশুড়ি আমার হাউমাউ করে কাঁদতে লাগলেন পাশে বসে। কোনো কথা বললেই সেই কথা তারা কানে তুললেন না। কেয়ার এক মামি শাশুড়ি এসেছেন গ্রাম থেকে, তিনি দাইয়ের কাজ করেন। তারা যে করে হোক নর্মালি ডেলিভারি করবেন। ফুফু শাশুড়ি একবার কড়া সুরে কেয়া শাশুড়িকে বললেন, বেয়ান আপনি যা করছেন এর ফল ভালো হবে না কিন্তু। দেখেন কেয়া কেমন ছটপট করছে, আর ডাক্তার বলে দিয়েছে পানি কমে গেছে। এই মুহূর্তে আপনি কিভাবে তাকে বাসায় নিয়ে আসলেন? আপনার এই নর্মাল সেন্স থাকা দরকার, আপনার সেই সেন্স নাই দেখছি। হয়েছে আর কথা বলতে হবে না। আমরা বাচ্চা জন্ম দেইনি, আমার মা বাচ্চা জন্ম দেয়নি। কই তখন তো কারো সিজার করা লাগে না। কেয়ার লাগবে না, আপনি বেশি কথা বলবেন না। সেদিন কারো বাধাই কেয়ার শাশুড়ি শুনলেন না। রাফসান সকাল থেকে অফিসে, তার এদিকে কোনো খোঁজ নেই। আগের রাত থেকে শুরু হওয়ার পর ব্যথার পর সন্ধ্যা যখন ছুঁয়েছি, কেয়া তখন একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল। ভেতরের রুমের কেয়ার মুমূর্ষ অবস্থা, ব্লিডিং হচ্ছে প্রচুর। কেয়ার শাশুড়ি এসে বললেন, এসব কিছু নয়, এগুলো একটু একটু ব্যাপার। কারো কথাই তিনি আর শুনলেন না। ছেলের জন্মের ঘণ্টাখানেকের মধ্যেই কেয়া মারা গেলেন। আমার শাশুড়ি জমে পাথর হয়ে রইল। ফুফু শেষে হাউমাউ করে কান্না করে আমাকে কল দিলেন। কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমি থমকে গেলাম। খাটের কোণে রাখা প্রেমে রফির ছবির দিকে তাকে আনমনে বলতে লাগলাম, এভাবে তোমার বোনকে তোমায় নিজের কাছে ডেকে নিলে রফি? কিছুক্ষণের মাথায় শাশুড়ি আর ফুফু শাশুড়ি কেয়ার লাশ নিয়ে বাসায় এলেন। আমার ছোট ননদ কেয়ার ফুটফুটে মুখ যেন নীলবর্ণ হয়ে গেছিল যন্ত্রণায়। শাশুড়ি পুরোপুরি যেন শক্ট হয়ে গেছে বাসায় রইলেন। কেয়ার পায়ের কাছে গিয়ে কেয়ার পাকে বুকে জড়িয়ে ধরে চুপ করে রইলেন তিনি। কাছের আত্মীয় স্বজনরা এলেন। কেয়ার স্বামী রাফসান এলেন। ড্রয়িংয়ের সোফায় এক কোণে সে বসা রইল চুপ করে। আমার মামি শাশুড়ি আমার রুমে এসে রুম ভর্তি মানুষের সামনে আমাকে বলে বসলেন, এই মেয়ের জন্য এই ঘরে অকাল পড়েছে। প্রথমে নিজের স্বামী খেলো, এখন নিজের ননদকে। এই মেয়েটা এমনই করছে, ও ডাইনি। আমি নীরবে সব সহ্য করে বসা রইলাম। সেই মুহূর্তে আমার শাশুড়ির বিমর্ষ অবস্থা, বড় আর কোনো কিছু নেই আমার কাছে। ফুফু শাশুড়ি আমাকে খেতে বললেন। আমার অসুস্থ শরীর নিয়ে আমাকে স্ট্রেস নিতে নিষেধ করলেন। পেছন থেকে শুনলাম কেউ একজন বলছে, ওর পেটে রফির বাচ্চা এলো কীভাবে? সংসারই হলো না আর বাচ্চা আসে। ফুফু শাশুড়ি পেছন থেকে কিছু বলবেন, তার আগে আমি তার হাত শক্ত করে ধরলাম। চোখের ইশারায় কিছু বলতে নিষেধ করলাম। ফুফু শাশুড়ি অনেক কষ্টে চেপে গেলেন। আমি কথা বাড়ালাম না। মনের ভিতর সেদিন এক অদ্ভুত ক্ষোভ হচ্ছিল রফির জন্য। তুমি কেন এরকম করলে? আমাকে একা ফেলে দুনিয়ার বুকে একা রেখে চলে গেলে। আমি এখানে কিভাবে বেঁচে আছি দেখনি একটিবারের জন্য? কেয়াকে ফজরের নামাজের পরেই দাফন করা হলো। আমি নিজেকে সামলে নিল। পুরো বাসা একটা স্তব্ধতা ভর করে নিল। কেয়ার দাফনের পর কেয়ার শাশুড়িকে কল করে বললেন, আমার নাতিকে আমার কাছে দিয়ে যান। ফোনের ওপাশ থেকে কী উত্তর হলো জানা নেই, তবে শাশুড়ির কথা বুঝতে পারলাম কেয়ার শাশুড়ি এখানে কোনো আপত্তি নেই। আমার বাচ্চাটাকে নিয়ে আসলে তারা বেঁচে যাবে বোধহয়। সকাল 11টা নাগাদ রাফসান এসে বাচ্চাটাকে দিয়ে গেল। রাফসানের হাতে মুখে চোখে সামান্যতম অনুশোচনা দেখতে পেলাম না আমি। দেখতে পেলাম না বাবার মমতা। বুকটা আমার আবার ধড়ফড় করে উঠল। শাশুড়ি আমার রুমে আসলেন। আমার হাতে কেয়ার বাচ্চা দিয়ে বলেন, আজ থেকে তুমি ওর মা। আমার মা মারা নাতিটাকে দেখে রেখো আয়শা, আর ওর কোনো দাবি নেই তোমার উপর। কেয়া শিশু বাচ্চাকে কোলে নিতেই আমার চোখ থেকে অশ্রু ঝরল। মনে হলো সেই দিনের কথা, যেদিন কেয়া আমাকে এই ঘরে নিয়ে এসেছিল। ভাবি ভাবি করে মাতিয়ে রাখতো আমার দিনকে। একসাথে কত স্মৃতি, কত গল্প, আজ সবই যেন অতীত হয়ে গেল। কেয়ার বাচ্চাটাকে হাতে নিতে বাচ্চাটা কান্না করে দিল। এই কান্নার শব্দ যেন সাক্ষী হয়ে উঠছে আশপাশ। সে যেন বলছে তার মায়ের খুনির বিচার হওয়া যায়। আমি যেন আর নিজেকে সামলাতে পারলাম না। বাচ্চাটাকে হাতেই নিয়ে কিছুক্ষণে বসে রইলাম খাটের উপর। ফুফু শাশুড়ি আমাকে স্যুপ দিতে দিতে বলছেন, বাচ্চাটা কান্না করছে, আমি থামাতে পারছি না এর কান্না। ফুফু শাশুড়ি আমার মাথায় আলতো করে ছুঁয়ে দিয়ে বললেন, মা রে, এর মা হয়েছিস যখন, তখন দুধ মা
হওয়ার অধিকারও তুই নিয়ে নে। আমার জীবনে প্রথম সন্তান দুধ খাওয়ালাম আমার ননদের সন্তানকে। আজ থেকে এই বাচ্চা যেন আমার নিজের বংশ হয়ে উঠল। ভেতরে ভেতরে আমাকে আমার ননদের মৃত্যুর চিত্রটা যেন কুঁকড়ে খাচ্ছিল। নিজেকে সামাল দিতে পারছিলাম না যেন। এদিকে শাশুড় আর শাশুড়ি দুজনে বাকরুদ্ধ হয়ে বসে থাকা চেহারা আমার নিজের কাছে নিজেকে দায়ী করে তুলল। পরদিন আমি নিজে বাদী হয়ে রাফসানার শাশুড়ি নামে কেয়ার হত্যার মামলা করে আসলাম। কেউ জানলো না সেই মামলার কথা। নীরবে আমি আমার জীবনের অন্যতম একটা পদক্ষেপ নিয়েছিলাম সেদিন। জানা ছিল না এর পরিণতি কী, এর জন্য আমার জীবনে কি অপেক্ষা করছে সেটাও জানা ছিল না। কেয়ার শাশুড়ি রাতে আমাকে কল করে বলল এর ফল ভয়াবহ হবে, আমাকে এর খেসারত দিতে হবে। আমি কেয়ার শাশুড়ির কল কেটে দিই। আমার বাচ্চার দিকে তাকাই, তার ঝলমনি চোখ আমাকে বলছে আমার মায়ের হত্যার বিচার তোমাকেই করতে হবে, আমি এর বিচার চাই। 2 মাস হতে চলল আমি হৃদয়ের মা হয়েছি। কখনো হৃদয় নিজের পেটে ধরা ছেলের বাইরে মনে হয়নি এক মুহূর্তের জন্য। আমি যেন ভুলে যেতে চলেছি এই মাসুম বাচ্চার মা আমার ননদ কেয়া। হৃদয়ের আমি আমার মনের মতো করে বড় করতে লাগলাম। শাশুড়ির হার্টের প্রবলেম বেড়েছে। শাশুড়ি তার ছেলেকে মেয়েকে হারিয়ে কেমন জানি চুপসে গেছে। ফুপু শাশুড়ি দেশে থাকার 6 মাস হয়ে গেল, ভিসার মেয়াদ শেষ। আরও 6 মাস দেশ থেকে গেলেন। লন্ডনে তার ছেলেমেয়েরা বারবার ফিরে যেতে বললেও তিনি থেকে গেলেন। পুরো বাসায় জীবন যেন বদলে যেতে লাগলো এক মুহূর্তে। সকাল এখন আর আগের মতো একসাথে কারো টেবিলে বসে নাস্তা করা হয় না। আসলে হওয়ার মতো কেউ নেই। আগে কেয়া ছিল যখন, তখন হুটহাট করে এসে বাড়ি মাতিয়ে রাখতো। কখনো তার এই আবদার, কখনো তার এই আয়োজন, সেই আয়োজন, সব কিছুতে বাড়িটা মেতে থাকতো। অদ্ভুত এক কারণ সব আনন্দ আজ যেন চুপসে গেল। আগামীকাল কেয়ার জন্মদিন। শাশুড়ি আর ফুপু শাশুড়ি বলে গিয়েছে যে আপন নিবাস এরিয়ায় 2টো গরু কেটে বিলিয়ে দিতে। শ্বশুরও আজকাল এসব চাপ নিতে পারে না। ফুপু শাশুড়ি আমার রুমে এসে আমার পাশে বসে বললেন কেয়ার জন্মদিন ঘটা করে পালন হয়নি এমন কোনো বছর যায়নি। গত বছর কেয়ার জন্মদিন মাসখানেক আগে তিনি লন্ডন থেকে একটা সোনার ব্রেসলেট পাঠিয়ে দিয়েছিলেন কেয়ার জন্য। সেটা পেয়ে কেয়ার কি খুশি। জন্মদিনে তার বান্ধবীরা বাসায় আসতো, মেহমান আসতো, পুরো বাসা যেন উৎসবে আমেজে ভরে থাকতো সেই কয়েকটা দিন। অথচ আজ বছর ঘুরতে না ঘুরতে পরদিন আপন নিবাসে এরিয়ার 2টা গরু কেটে বিলি করা হলো গরিব দুঃখীদের মাঝে। ফুফু শাশুড়ি এসব নিয়ে কিছু বললেন না আমার শাশুড়িকে। শাশুড়ি এই 2বার এসে জিজ্ঞাসা করলেন না। সন্ধ্যার পর আমি শ্বশুরের রুমে ওনার পাশে বসলাম। ইচ্ছে করেই পা দুটো টিপে দিতে লাগলাম। শাশুড়ি আমার থেকে পা সরিয়ে নিলেন। মৃদু শব্দে আমাকে বললেন আশা তুমি বিশ্রাম নাও, আমি ঠিক আছি। শাশুড়ির চাপা কথায় আমি বুঝতে পারলাম পাহাড় সম চাপ আর অসহায় ছানি তাকে ঢুকাচ্ছে, কাঁদাচ্ছে অন্তর থেকে। আমি শব্দ করে সান্ত্বনা দেওয়ার আর ভাষা খুঁজে পেলাম না। এদিকে আমার অ্যাডভোকেট কল দিল। আমি কল ধরতে ওপাশ থেকে অ্যাডভোকেট মোহাম্মদ আলী আমাকে সালাম দিয়ে বললেন তাদের জামিন নেওয়া হয়েছে আপা। এই কেসের কোনো সুরাহা হয়তো করা যাবে না, এর কোনো প্রমাণ আমরা মুখে দিতে পারবো না, কিন্তু হাতে কলমে না। আমি অ্যাডভোকেট সাহেবের কথা শুনে দমে যাওয়ার মানুষ না। ওনাকে বললাম আপনি যে করে হোক এই কেয়ার সুবিচার করবেন, এটা আমার অনুরোধ। আমি জানি না আপনি কিভাবে করবেন, তবে এটা জানি কেয়ার মৃত্যু হত্যা থেকে কম না। এই একটা হত্যা, এই ছোট্ট মাসুম এতিম হওয়ার জন্য তার যারা দায়ী তাদের শাস্তি আপনাকে দিতে হবে। আর আপনার যা যা লাগবে আমি সব দিয়ে সাহায্য করব। আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না প্লিজ, আপনি এর সুবিচার করুন। আচ্ছা আমি দেখছি আপা কী করা যায়। এরকম কেসগুলি আসলে তেমন কোনো থাক, আমি শুনতে চাই না, আপনি এর একটা ন্যায় বিচার করুন প্লিজ। কথাটা বলে আমি কলটা কেটে দিলাম। আমার হৃদয়ের কান্নার শব্দে আমি আঁতকে উঠলাম। ছেলেটার বয়স 2 মাস হয়ে উঠল, সেভাবে তার শরীর বাড়েনি, একদম ছোট রয়ে গেছে। আমি মা হয়ে বুঝতে অপারগ আমার ছেলের জন্য আমাকে কি করতে হবে। নিরুপায় মা শুধু অপারগ চেয়ে রইলাম, ছেলের দিকে তাকিয়ে রইলাম। দুধ দিলাম তার মুখে। ছেলে আমার কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন আমার চেক আপ ছিল ডাক্তারের কাছে। আমার শরীরের অবস্থা ভালোই মোটামুটি। ডাক্তার ইস্তিয়াককে দেওয়া পরামর্শের মতো চলছি। 7 মাসের সময় ফুফু শাশুড়ি আমার আলট্রাসনোগ্রাফি করতে বলল, আমি করাইনি। কি দরকার, পেটের বাচ্চা ছেলে নাকি মেয়ে জেনে। অবশ্য ফুফু শাশুড়ি এজন্য আমাকে জোরাজোরি করেনি। আজ সকাল থেকে ফুফু শাশুড়ি বলে চলেছে চেক আপে আছে সন্ধ্যায়। আমি শুনে যেন গা লাগাচ্ছিলাম না। কি দরকার যাওয়ার, আমি তো সুস্থ আছি। তবু ফুফু শাশুড়ির জোড়া যেতে ইচ্ছে না থাকা সত্ত্বেও সন্ধ্যার পর ডাক্তার ইস্তিয়াকের চেম্বার গেলাম। হৃদয়ের মায়ের কাছে রইল। ফুফু শাশুড়ি যাওয়ার সময়
কারে বসে আমার হাতের উপর হাত রেখে বললেন, মারে, আল্লাহ তোকে কোন মাটি দিয়ে গড়ছে? যেই কিয়া তোকে কোনো কিছু বলতে বাকি রাখে নেই, সেই কিয়া সন্তানকে নিজের মনে করে বড় করে তুলছিস। ফুপু শাশুড়ির কথার উপর আমার কিছু কষ্ট হলো। ওনাকে বললাম, হৃদয় আমার বাচ্চা ফুপু, ও কারো না। আল্লাহ আমার রফিকে কেড়ে নিয়েছে আমার থেকে। আল্লাহ ঠিকই আমার আরেকটা বাচ্চা আমাকে দিয়ে রেখেছেন। তারপর পেটের উপর হাত রেখে ফুপুর দিকে চেয়ে বললাম, আল্লাহ আমাকে এই আরেকটা উপহার দিয়েছে। আমার এই জীবনে আর কি দরকার? আমি আর কার জন্য বাঁচবো এখন ফুপু? আমার দুনিয়া বলতে আমার হৃদয়, আমার বাবা সমান শ্বশুর, আমার মা সমান শাশুড়ি, আর আমার পেটে বড় হওয়া রফির অংশের জন্য আমি বেঁচে আছি। এদের জন্য আমাকে বাঁচতে হবে। ফুপুর মুখে হাসি রেখা ফুটে উঠলো। ফুপু আমার দিকে চেয়ে বলল, আর আমি? আমি বুঝি তোমার কেউ না? ফুপুকে এভাবে দূরে ঠেলে দিলে? আমি ফুপুর গায়ে হেলিয়ে পড়লাম, ফুপুকে জড়িয়ে ধরলাম। আমার মা ছাড়া জীবনে কাছের কেউ আছে বুঝি? ফুপুর চোখ ভিজে উঠল। ছোট্ট বাচ্চা মেয়ের মতো আমার চুলের ভেতর নিজের আঙুল ঢুকিয়ে ফুপু বললেন, এই মেয়ে কত কিছু বলছি আজ। এই মেয়ে আমার ভাই ভাবি আর আমার কেয়ার বাচ্চার মা হয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মারে, তোর মতো মেয়েকে যে পেটে ধরেছে সে অনেক বড় পুণ্যের কাজ করেছিল হয়তো জীবনে, এজন্য তোর মতো মেয়ের মা হয়েছে। ডাক্তার ইশতিয়াক জানালেন, সব কিছু ঠিক আছে। আগামী 2 মাসে ডেলিভারি ডেট দিলেন তিনি। আর বাকি আছে সব মিলিয়ে 27 দিন। ডাক্তার ইশতিয়াক আমাকে সাবধানে থাকতে বললেন। এমন সময় ফুপুকে ডেকে বুঝিয়ে বললেন, স্টেজ নিতে নিষেধ করলেন। হৃদয়ের কথা জানতে চাইলেন। আমি মোবাইল থেকে ফটো বের করে দেখালাম হৃদয়ের। ডাক্তার ইশতিয়াক আফসোস করতে লাগলেন কেয়ার জন্য। বললেন, এই কেয়া নাকি ছোট থেকেই বড় হতে দেখেছেন তিনি, আর আজ সেই কেয়া এত বড় হয়েছে যে নিজের ছেলেকে রেখে দুনিয়া থেকে চলে গেছে। ডাক্তার ইশতিয়াক আমার সামনে আরও বেশি কথা বললেন না। আমাকে বললেন হৃদয়ের সাথে নিয়ে সময় কাটাতে। এমন সময় মন ভালো থাকা জরুরি। শরীরের যত্নের ব্যাপারে আমার তেমন কোনো আগ্রহ নেই, অথচ ফুপু থাকায় আমার সেই বিষয়ে আগ্রহ না থাকলেও যত্ন নিতে হচ্ছে। ফুপু সময় সময় এসে খাও সেই খাও বলে যান। বাসায় আসার পর ফুপু মা আর বাবাকে জানালেন ডাক্তার যা যা বলছে। শ্বশুর আব্বা আমার সামনে এসে আমার মাথায় হাত রেখে বললেন, মারে, দীর্ঘ হায়াত লাভ করো, আমার নাতি নাতনিদের জন্য রেখো জীবনভর। শাশুড়ি আমাকে জড়িয়ে ধরলেন। কেয়া মারা যাওয়ার পর এই প্রথম শাশুড়ির মুখে হাসি দেখতে পেলাম। শাশুড়ি হৃদয়কে আমার কোলে তুলে দিলেন। আমি হৃদয়ের হাতে নিতেই শাশুড়ি আমার ফুফু শাশুড়িকে বললেন, দেখো আপা, আমার মেয়েটার বাচ্চা জন্মের আগে কেমন জানি মা হয়ে উঠল। ফুফু বললেন, এর তো মা ছেলেকে কে দেখলে বলবে যে এরা মা ছেলে নয়। আমি রুমে আসলাম। হৃদয় ঘুমিয়ে গেছে। মোবাইলের রিংটোন বেজে উঠল এমন সময়। আননোন নাম্বার। আমি কল রিসিভ করলাম। ওপাশ থেকে শুনতে পেলাম আমার মায়ের গলা, আমার সৎ মায়ের গলা। মা বললেন, আয়শা কেমন আছিস? আমি কিছুক্ষণ নীরবতা পালন করলাম। ওপাশ থেকে আবার বললাম, কিরে মা, কেমন আছিস? ভালো। মায়ের উপর অভিমান করছিস রে মা? আমি জবাব দিলাম না। জবাব দেওয়ার আগে দিশা মোবাইল টেনে নিয়ে বলল, আগামী সপ্তাহে বিয়ে আপু, তুমি এসো। দিশার গলা শুনে আমি আর কথা না বলে থাকতে পারলাম না। যে ছোট বোনটার জন্ম আমি দেখেছি, যে বোনটা দিনের পর দিন রাতের পর রাত দেখেছি, সেই বোনটা স্কুলে নিয়ে গেছি রোজ ভোরে উঠে, সেই বোনটা আজ এত বড় হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কেমন আছিস দিশা? ভালো আছি আপু, তুমি কেমন আছো? ভালো আছি রে বোন। তোর বিয়ে আর আমি আসবো না? হ্যাঁ হ্যাঁ আপু, তোমাকে আসতে হবে, না আসলে হবে না। পরদিন দুপুরে মা আমার বাসায় চলে হাসির। আজ প্রায় 6 বছর হতে চলল। সেই রফি মারা যাওয়ার পর কাবিন নিয়ে ঝামেলা করার পর মা আর কখনো আসেনি। শাশুড়ি ড্রয়িং রুমে বসালেন মাকে। ফুপু শাশুড়ি চা বানিয়ে দিলেন। আমাকে দেখে মা কেমন জানি চিৎকার করে বলে উঠল, এ কি, এই সর্বনাশ তোর কে করলো? ফুপু শাশুড়ি হুঙ্কার সুরে বললেন, কি বলছেন আপনি? এভাবে কথা বলতে আপনার মুখে বাদ দেবে না? না, বিধবা মেয়ে, থাক, আপনাকে আর খোঁজ নিতে হবে না। কী জন্য এসেছেন বলে চলে যান। আমরা এই মুহূর্তে আর কোনো অশান্তি চাচ্ছি না। এসব কী আর সাধে? আমার মেয়ে দিশার বিয়ের সামনে শুক্রবার, তাই দাওয়াত দিতে আসলাম। যতই হোক আয়শার সৎ মা আমি, আর তারও তো একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করতে এলাম। আর এখানে এসে যা সর্বনাশ দেখছে তাতে ব্যাস হয়েছে। এখন দাওয়াত দেওয়া শেষ, আপনি এবার আসতে পারেন। কথাটা বললেন আমার ফুফু শাশুড়ি। শাশুড়ি চুপ করে বসে রইলেন। মা বললেন, আসলে আসতে চাইনি, সাধে তো আর আসেনি। মেয়ের বাপ কল করে বলেছে সে দাওয়াত যাতে দিয়ে আসি। তারপর মা আমার কাছে এসে আমার দিকে কেমনভাবে জানে তাকিয়ে বলেন, জানি না কি তোর মতিগতি আর কে এমন করলো। মা চলে গেল। আমি থমকে দাঁড়িয়ে রইলাম। আজ কেয়ার পর নতুন করে কেউ আমার পেটে বাচ্চা নিয়ে কথা বলছে, আমার রফির অংশ নিয়ে কথা বলছে। মানুষ এমনও হয়? ফুপু আমার কাছে হাত রেখে বললেন, এই মেয়ে এত চিন্তা কিসের? এই তোমার সৎমা, মানুষ এমনই, যখনই আসে তখনই কোনো না কোনো কুচিন্তা নিয়ে আসে। এগুলো নিয়ে পড়ে থাকলে চলবে না। হৃদয়ের কাছে তো। আমি রুমে চলে আসলাম। কেটে গেল 25 দিন। আগামী
কাল দিশার বিয়ে। মোবাইলে ফেসবুক ক্রল করছিলাম আমি বসে বসে। মেসেঞ্জারে দিশার আইডি থেকে একটা মেসেজ আসলো, আসছো আপু, আজ গায়ে হলুদ, কাল বিয়ে, ভুলে বসো না আবার। দিশার মেসেজ আমি সিন করলাম না। ফুবু শাশি এসে বলেন, কাল বিয়েতে যেতে চাও? আমি জবাব দিলাম না। ফুবু শাশি নিচ থেকে বলেন, উনি যখন দাওয়াত করতে এসেন তখন তোমার যাওয়া উচিত। মানুষ সমাজের কথা চিন্তা করে হলো তোমার যাওয়া উচিত। আমি যাব সাথে, চিন্তার কোনো কারণে। ফুবু শাশুর কথা শুনে ভাবলাম যাওয়া উচিত বিয়েতে, তবে এই বিয়েতে গিয়ে যে অঘটন আমার জীবনে ঘটলো, আমার যে পরিস্থিতি দেখলাম, যে নতুন ঘটনার আগমন হলো, সেই ঘটনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। স্টেজে বর সেজে বসে আছে রাফসান, সেই রাফসান যে কিনা আমার ননদ কেয়ার হত্যাকারী। এই সেই রাফসান যে কিনা বাবা হয়ে সন্তানের পরিচয় দিচ্ছে না আমার মাসুম হৃদয়কে। এই সে রাফসান যার জন্য আমার শ্বশুর শাশুড়ি কান্না দ্বিগুণ হচ্ছে প্রতিনিয়ত। অন্যদিকে কোণে সেজে বসে আছে আমারই সৎ বোন দিশা, যার কিনা বিয়ে হয়নি এখনও, যে মেয়ে মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে, যার সামনে জীবন এমনিতে সুন্দর হয়ে ওঠার কথা, সেই মেয়েটা একটা বিবাহিত ছেলের সাথে বিয়ের বিয়েতে বসেছে নতুন করে। আমি পুরোপুরি বেনে গেলাম। ফুপু শেষে আমার হাত চেপে ধরলেন। আমি সেন্টার থেকে বেরিয়ে আসতে লাগলাম। মা এসে আমার পথ আটকালেন, আমার হাত ধরে বললেন, কী হয়েছে আশা, ভেতরে বসার জায়গা, আর তুই বাইরে যাচ্ছিস কেন? ফুফু শাশুড়ি কিছুটা আস্তে আস্তে আমার মাকে বললেন, আপনি আয়েশার হাত ছাড়ুন, আমরা এখানে নতুন করে সিনকেট করতে চাচ্ছি না আপনার সাথে। ফুফু শাশুড়ি যেই না এই কথা বললেন, সাথে সাথে আমার মা যেন দ্বিগুণ স্বরে উঠলেন চিল্লে সবার সামনে, আরে আরে, কী হয়েছে আপনার? আপনি এভাবে কথা বলছেন কেন? আর এখানে আপনার কি কোনো সমস্যা আছে? না না থাকলে বলুন আমাদের। আপনি মানলাম আপনি মেয়ের ফুফু শাশুড়ি, তাই বলে এভাবে আপনি এরকম জোরে জোরে কথা বলছেন কেন? অদ্ভুত। আমি আপনাকে কিছু বলছি? প্লিজ আমাদের যেতে দিন এখান থেকে। না না, এরকম তো হবে না, আপনাদের যেতে দেওয়া হবে না। বিয়েতে এসেছেন আর না খেয়ে চলে যাবেন, এরকম হবে না। আপনাদের আসল সমস্যাটা কী হয়েছে সেটা বলুন। আমি এবার চোখ রাঙিয়ে মায়ের দিকে তাকালাম। প্লিজ তুমি বন্ধ করো, আশেপাশে মানুষ শোনাবে নাকি এখন? আরে আরে আয়শা, তুই এভাবে বলছিস কেন? আশেপাশে মানুষ শোনাবে মানে? কি বলছিস তুই এসব? মানে তোর মুখে যা আসবে তাই বলে বলবি? পেটে কি ভরে রাখছিস জানি না বুঝি? কি মুখ দিয়ে যা এভাবে বলবি? আশেপাশে মানুষ কিছুটা কানাঘুষো করতে লাগলো। কেউ একজন বলতে শুনলাম, আরে আরে, এটা তো রাফসানের আগের বউয়ের ফুপু, আর এটাই তো ওই মেয়েটার ভাইয়ের বউ, এরা এখানে কী করছে? আমি কথাগুলো শুনেও না শোনা ভান করলাম। ফুপুর হাত ধরে আমি বেরিয়ে আসতে লাগলাম। মা আর আমার হাত ধরলেন, ইনিয়ে বিনিয়ে বলতে লাগে, একেই গেলি? তোর আপন বোন না হোক সৎ বোন তো, তোদের বাপ তো এক, আর তুই কিনে এরকমভাবে ছেড়ে চলে যাচ্ছিস বোনের বিয়ের অনুষ্ঠান? এটা কি করে হয়? আমি চেয়ে দেখলাম পুরো সেন্টারে মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আমি আর পেছনে হাঁটলাম না, উল্টো দিকে সবার সামনে মায়ের হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিয়ে জোরে জোরে বললাম, আমার ননদ মারা যাওয়ার আজ 2 মাসও হয়নি, এর ভিতরে রাফসান নামক পাষণ্ড আবার বিয়েতে বসে। যে ছেলে কিনা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই, যে ছেলে তার মায়ের কথায় উপর উঠতে বসতে পারে, সেই ছেলে, আর তাও আমার নিজের বোনের সাথে। বা মা, তোমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত, অস্কার প্রাইজ দেওয়া উচিত। তুমি কি এমনটা পারলে? তুমি কি জানো না কেয়ার মৃত্যু কেন হয়েছে? এই মাসুম হৃদয় কার কারণে মা হারা হয়েছে? নাকি এখানে এই লোক ভর্তি আমেজে আমাকে সত্য কথা বলতে হবে? তুমি না একজন মা, মা হয়ে নিজের মেয়ের সাথে এরকম কি করে করতে পারলে? দিশার তো আর পাত্রের অভাব ছিল না নাকি? আমি এইটা ধরে নিব এই সরকারি চাকরিজীবী থেকে তুমি লোভ সামলাতে পারোনি। রাফসানের মা এবার সবার সামনে আসলেন, আমার মুখোমুখি হয়ে বললেন, বিধবা মেয়ে, ভালোই তো কথা শিখে গেছো, পেটে কার পাপ বয়ে বেড়াচ্ছে জানি না, কিন্তু মুখে যত বড় কথা তার চেয়ে বেশি কথা বলে যাচ্ছে। এসেছো বিয়েতে, রোস্ট প্রয়োজন হলে 2 পিস খাবা, দই খাবা, তারপর ইচ্ছে হলে তোমার শ্বশুর শাশুর জন্য 2 পিস নিয়ে যাবে, কিন্তু না, তা না করে তুমি কি করছো? এখানে এসে নতুন কাহিনী ঘটাচ্ছ। আমার কিছু বলার আগে ফুপু শাশুড়ি রাফসানের মাকে বলে, মুখ সামলে কথা বলবেন, আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আপনি আমাদের আয়েশার সাথে এরকম আচরণ করতে পারেন না। কে বলছে নেই? আপনার হাতে যে আমার নাতি দেখতে পাচ্ছি, এটাই আমার বংশধর, আমার ছেলের ছেলে। আপনার কোন সাহসে আমার সাথে বড় গলায় কথা বলেন? আমি ফুসফুসকে আটকালাম, কথা বলতে নিষেধ করলাম। সেন্টারের ভেতরে ঢুকে দিশাকে বললাম, দিশা, তোর জীবন তোর সিদ্ধান্ত, এখানে আমার কিছু বলা নেই, কিন্তু তোকে জন্ম দেখে দেখছি নিজের বোন বলে মেনেছি। তুই শিক্ষিত মেয়ে হয়ে এমন একটা সিদ্ধান্ত একটা বড় ভাবলি না? যে ছেলের সাথে তুই নিজের জীবন জুড়িয়ে দিচ্ছিস, সেই ছেলে মানুষ কেমন সেটা একবার ভাবলি না? আবার চিন্তাও করলি না? বোন আমার। দিশা আমাকে জবাব দিল, হয়েছে, এমন মরা মায়া আমার জন্য দেখাতে হবে না, নিজের জীবন নিয়ে ভাবো আপু, দাওয়াত করছি, দাওয়াত খেয়ে চলে যাও। আমি আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করলাম না। ফুপুর হাত ধরে গাড়িতে উঠে বসলাম। আশেপাশে মানুষ সবাই আমাকে
চোখ দিয়ে যেন গিলে খাচ্ছে আমাকে। সবাই বিড়বিড় করে মুখে আমার পেটের সন্তানের বাবা নিয়ে কথা বলছে। আমার সৎ মা আর বোন নতুন বেয়ানের সাথে হাসাহাসি করতে করতে শুনলাম আমার পাপের ফসল নাকি আমার পেটে বেড়ে উঠছে। ফুপু শাশুড়ি আমার হাত ধরে আটকে রাখলাম যাতে আর কোনো কথা না বলে। নিজের ভেতরে চাপা কষ্ট আরও চাপিয়ে পেছনে থাকা হাজারখানেক মানুষের সামনে নিজের সন্তানের বাবার পরিচয় নিয়ে সংশয়ে থাকা কোনো জবাব আমি দিতে পারলাম না। রাফি, কেন আমাকে একা করে চলে গেলে এই পৃথিবীর বুকে? কেন? সংসার, তৃতীয় পর্ব।